চ্যানেলে যে ব্যানারটা আছে সেখানে একটা কথা লেখা আছে, দেখবে, ব্রেক দ্য আইস অ্যান্ড লিভ দ্য লাইফ উইথ অ্যাওয়ারনেস। আমার মনে হয় আজকের ভিডিওটা ওই কথাটাকে সত্যিই জাস্টিফাই করে। কেন বলবো, তবে তার আগে বলি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। আমি অয়ন্তিকা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল আইসবার্গ স্পিক্সে। আজ আমাদের মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, সেটা হচ্ছে ইমোশনাল রেগুলেশন। কেন বললাম ব্রেক দ্য আইস আর কেন বললাম লিভ দ্য লাইফ উইথ অ্যাওয়ারনেস? আমরা অনেকে না অ্যাকসেপ্টেন্সের মানে বুঝি না, ঠিক আছে? আমরা ভাবি অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে টলারেট করে যাওয়া, সহ্য করে যাওয়া, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য সে কথায় আসবো, তবে আগে বলি ব্রেক দ্য আইস কেন। আমাদের মনের ভেতরে অনেক রকমের জট পাকিয়ে থাকে, সেইগুলো হচ্ছে ওই জমাট বাঁধা বরফের মতো। যদি না আমরা ভাঙি সেগুলোকে, তাহলে আমরা তার পরের জায়গাটা দেখতে পাবো না, সুতরাং সেলফ অ্যাওয়ারনেস আসবে না। ওই যে বরফগুলো বা আমাদের যে জটগুলো পেকে আছে মনের মধ্যে, সেগুলো আমাদের নিজেদের সঙ্গে নিজেদের দূরত্ব তৈরি করে। যতক্ষণ না সেই বরফটাকে আমরা ভাঙি, ততক্ষণ আমরা নিজেকে চিনতে পারি না, নিজের মনের কাছ অবধি পৌঁছতে পারি না। সে কারণে ব্রেক দ্য আইস খুবই গুরুত্বপূর্ণ। এবং লিভ দ্য লাইফ উইথ অ্যাওয়ারনেস তখনই হবে যখন আমরা প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে পারবো এবং সত্যি সেই জায়গাটাতে ফ্লো করতে পারবো। বিভিন্ন ইমোশনসের সঙ্গে সঙ্গে আমরা ফ্লো করতে পারবো। কি করে পারবো সে কথায় ঢুকবো, তাহলে সরাসরি শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইমোশনাল রেগুলেশন। দেখো, আগে বলে দিই যে ভিডিওটা কয়েকটা পার্টে ডিভাইডেড রয়েছে। প্রথমে আমরা ইমোশনাল রেগুলেশন সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া নেব। তারপরে দেখো, আমাদের অনেক থিওরিটিক্যাল জিনিসপত্র রয়েছে, অনেক তত্ত্ব কথা রয়েছে, যেগুলো শুনলে মনে হবে বাহ কত বড়, খুব উইজডম, খুব জ্ঞানমূলক কথাবার্তা, কিন্তু যতক্ষণ না আমরা সেগুলোর অ্যাপ্লিকেশন বুঝবো ততক্ষণ কিন্তু জ্ঞানের কথা আমাদের কোনো কাজে লাগবে না। সুতরাং আজকে তত্ত্ব কথা একটু কম রেখেছি। আজকে ডিরেক্ট আমরা টেকনিক্স নিয়ে আলোচনা করব, যাতে আগের ভিডিওটা যেটা ছিল সাপ্রেশন, তার আমরা একটা সলিউশনে পৌঁছতে পারি। ওকে, সো কুইক রিক্যাপ দিচ্ছি, সাপ্রেশন কি। ইমোশনাল সাপ্রেশন মানে হচ্ছে কোনো নেগেটিভ ইমোশন, ভয়, রাগ, দুঃখ, ঘৃণা, শোক, গ্লানি, মানে গ্রিফ, গিল্ট, এই জিনিসপত্রগুলো আমরা কোনো একটা প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে ফিল করলাম ঠিকই, কিন্তু আমরা সেটাকে এক্সপ্রেস করলাম না। তো যখন আমরা কনসিয়াসলি কোনো নেগেটিভ ইমোশনকে আমাদের আনকনসিয়াসে ঠেলে দেওয়ার চেষ্টা করি বা সেটার থেকে কনসিয়াসলি দূরে সরে যাওয়ার চেষ্টা করি, তখন সেটা ইমোশনাল সাপ্রেশন হয়। কিন্তু গল্প হলো আমরা জানি না যে আমরা নিজেরাই নিজেদের অজান্তে এই ইমোশনগুলো থেকে দূরে চলে যাওয়ার কথা ভেবে আসলেই ওগুলোর ভেতরে আরও ঢুকে যাই। সেখানে রেগুলেশন কি করে? রেগুলেশন মানে হলো যখন আমি কোনো একটা নেগেটিভ ইমোশন ফিল করলাম, তখন সেটাকে বোঝা মাত্রই রিয়্যাক্ট না করে, রিয়্যাক্ট করা মানে প্রতিক্রিয়া দেওয়া, কোনো রকমের চিন্তা ভাবনা না করে স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি যে মুহূর্তে আমি কোনো একটা নেগেটিভ ইমোশন ফিল করলাম, তখন সেই মুহূর্তে সেটাকে আনহেলদি ওয়েতে রিয়্যাক্ট না করে বা সাপ্রেস না করে নিয়ে সেটাকে আমি চ্যানেলাইজ করছি। চ্যানেলাইজ করছি মানে কি? অন্যভাবে বের করছি। বলা হচ্ছে টু মনিটর, অ্যাডাপ্ট অ্যান্ড ম্যানেজ ইমোশনস ইন হেলদি ওয়ে। প্রয়োজন হিসেবে আমরা সেই ইমোশনটাকে বের করার চেষ্টা করব। এই যে ভয়, রাগ, দুঃখ, শোক, গ্লানি ইত্যাদি যে কোনো নেগেটিভ ইমোশন, সেগুলোকে সঠিক উপায়ে বের করব। কিন্তু কি করে বের করব? টেকনিক্সে যাব, একটা কমন কথা বলে দিই। ইমোশন ততক্ষণ রিলিজ করতে পারবো না যতক্ষণ না আমি সেই ইমোশনটাকে চিনি। যখন আমরা ইমোশনের একদম ফাউন্ডেশনে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে 3টে কম্পোনেন্ট আছে। একটা আফেক্ট, বিহেভিয়ার, কগনিশন। আফেক্ট মানে তুমি কেমন অনুভব করছো, তুমি ফিল কেমন করছো। কগনিশন মানে তোমার মাথায় কি চলছে, কি ধরনের থটস আসছে, এবং এই অনুভূতি আর চিন্তা মিলিয়ে তুমি অ্যাকচুয়ালি আচরণ কীরকম করছো, সেইটা হচ্ছে বিহেভিয়ার। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন একটা পার্টিকুলার ইমোশন আমি ফিল করব, তখন আমার এক ধরনের বডিলি সেন্সেশন হবে, আমার শরীরের মধ্যে এক ধরনের অনুভূতি হবে।
শুধুমাত্র মানসিক অনুভূতি নয়, তার সঙ্গে শারীরিক অনুভূতিও হবে। ভয় লাগছে, মানে হতেই পারে তোমার বুক ধড়ফড় করছে, এরকম হচ্ছে, বা তোমার দুঃখ হয়েছে, তোমার বডি শ্রিঙ্ক হয়ে আসছে, তোমার কান্না পাচ্ছে, এই ধরনের বডিলি চেঞ্জেসগুলো তো দেখা যায়। বা তোমার রাগ হচ্ছে, তুমি দুটো হাত মুঠো করে নিচ্ছ, দুটো হাত কাঁপতে শুরু করছে এবং তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে। শরীরে একটা এক্সেস এনার্জি ফিল করছো, যেটাকে তোমার ইমিডিয়েটলি মনে হচ্ছে আমি কোনো কিছুর মাধ্যমে সেটাকে বের করে দিই। তার মানে প্রত্যেকটা নেগেটিভ ইমোশনসের সঙ্গে আমাদের বডিলি সেন্সেশনস জড়িয়ে রয়েছে। প্রথম, আমাদের সেই বডিলি সেন্সেশনগুলোকে চিনতে হবে। মানে অবভিয়াসলি তুমি যখন দুঃখ পাও তখন তোমার শরীরে যে ধরনের এনার্জি ফিল হয়, আমি আশা করছি সেই সেম এনার্জিটা তুমি যখন রেগে যাও বা তোমার শরীরে এক্সিস এনার্জি ফিল হয়, দুটোর অনুভূতি একরকম হয় না। দুটোই অস্বস্তিকর, কিন্তু দু রকমের অস্বস্তিকর। আমাদের এই বিভিন্ন প্রকারগুলোকে চিনতে হবে প্রথমে, যাতে আমরা পরবর্তীতে এই বডিলি সেন্সেশনকে কাজে লাগিয়ে চিনতে পারি যে আচ্ছা আমার বডিতে এই ধরনের অনুভূতি হচ্ছে, তার মানে আমি হয়তো এই জিনিসটা ফিল করছি। সবার আগে বুঝতে হবে যে আমার ইমোশন কোনটা, সেটাকে আমাকে চিনতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তোমার ইমোশনগুলোকে নাম দিতে হবে। ওই যে বললাম যে আমাদের বডিলি সেন্সেশন এক ধরনের হচ্ছে এবং তার উপর ভিত্তি করে তুমি বুঝতে পারছো তুমি কি ফিল করছো, এবং তুমি যখন ফিল করছো তখন কনসিয়াসলি বোঝার চেষ্টা করছো যে তুমি অ্যাকচুয়ালি এই ইমোশনটাই ফিল করছো। তুমি দুঃখই পাচ্ছ, তোমার কষ্টই হচ্ছে, তোমার রাগই হচ্ছে, তোমার হতাশই লাগছে, তোমার উদ্বেগ আসছে, এইগুলো বুঝতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশনকে চিনতে হবে। আর একটা জিনিস, এটা নিয়ে আমি লাস্টে আবার বলবো, কিন্তু ইউনিভার্সাল, এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে ইমোশন তোমার আইডেন্টিটি নয়। মানে তুমি মনে করছো যে তুমি দুঃখে আছো, তুমি বললে যে আমার খুব দুঃখ বা আমি খুব দুঃখী একটা মানুষ। এই লেবেলিংটা ভুল। তোমার ওই মুহূর্তে দুঃখ লাগছে, ওই সময়ে দাঁড়িয়ে ইমোশন তোমার একটা পার্ট, তোমার একটা অংশ, কিন্তু তুমি মানেই পুরো সেই ইমোশনটা নয়। ধরে নাও আমার খুব ইনসিকিওর ফিল হয়, আমি বললাম আমি খুব ইনসিকিওর, এই কথাটা আমি বললাম, এর মানে আমাকে আগে স্পেসিফাই করতে হবে যে আমি ইনসিকিউরিটির মানে কি বোঝাচ্ছি, আমি কিসের ভয় পাচ্ছি, কাকে হারানোর ভয় পাচ্ছি। এই প্রশ্নগুলো যখন আমরা স্পেসিফাই করা শুরু করব, তখন ইমোশনসের পেছনে যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আছে সেটা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা তিনটে জিনিস দেখলাম। একটা হচ্ছে বডিলি সেন্সেশন ফিল করতে হবে এবং মনের অনুভূতির সঙ্গে শরীরের অনুভূতির একটা মিল খাইয়ে আমাকে বুঝতে হবে যে আমি কোনো একটা ইমোশন যখন ফিল করি তখন আমার শরীরে কীরকম পরিবর্তন হয়, এবং পরবর্তীতে ওই শারীরিক পরিবর্তনগুলো দিয়ে আমাকে বুঝতে হবে যে আমি এক্স্যাক্টলি তখন কি ফিল করছি। এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড, ঠিক আছে, বলতে পারো একে অপরের পরিপূরক। আর একটা জিনিস কি দেখলাম, যে ইমোশন আমি একটা ফিল করছি, সেটা সেইটুকু সময়ের জন্যই, ওটা টেম্পোরারি, ওটা কিন্তু পার্মানেন্ট নয়। বা ইমোশনটা আমার আইডেন্টিটি নয়, আমার পরিচয় নয় ওই ইমোশনটা। ওটা জাস্ট একটা পার্ট, ওই প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে আমি ওই রকম ফিল করছি। এখন গল্প হচ্ছে টেকনিক্সে ঢুকবো, কিন্তু সব টেকনিক সবসময় আমরা ইউজ করতে পারি না, এবং তার কারণ হচ্ছে যে আমাদের যখন নেগেটিভ ইমোশন ট্রিগার করে সেই প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু একই রকম হয় না, আলাদা আলাদা হয়। কখনো ধরো তুমি ঘরের মধ্যে একা আছো, তখন তুমি কোনো নেগেটিভ ইমোশন ফিল করছো, সেটা একটা হতে পারে। একটা হতে পারে তুমি বাইরে আছো, তুমি এমন কোনো জায়গায় আছো যেখানে তোমাকে স্ট্রং দেখাতেই হবে, যেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, কিছু কিছু জায়গায় সাপ্রেস করে নেওয়া ইম্পর্টেন্ট, আমাদের সেই সমস্ত জায়গায় নিজেদেরকে স্ট্রং দেখাতেই হয়। তো সেক্ষেত্রে আমাদের
টেকনিক আলাদা ইউজ হবে, যখন আমি ঘরে থাকছি, একা থাকছি বা কমফর্ট জোনে থাকছি, তখন আমার টেকনিক আলাদা হবে। তো আমি যখন এটাকে নিয়ে পড়লাম তখন এই জিনিসটা রিয়েলাইজ করলাম, এবং সে কারণে আমি টেকনিকগুলোকে 3টে স্তরে ভাগ করেছি। প্রথমত, যখন তুমি বাইরে আছো বা এমন কোনো জায়গায় রয়েছো যেখানে তুমি সরাসরি রিয়্যাক্ট করতে পারবে না, বা তোমার কীরকম ফিল হচ্ছে সেটা তুমি আশেপাশের মানুষকে বুঝতে দিতে পারবে না। দ্বিতীয়ত, এমন কোনো সিচুয়েশন যেখানে তুমি অথরিটেটিভ কারোর সামনে আছো, মানে বড়দের সামনে, টিচার্স হয়ে গেল, মা বাবা হয়ে গেল, যে কেউ হয়ে গেল, তার সামনে তুমি রিয়্যাক্ট করতে পারবে না বা তাকে খারাপ কথা বলতে পারবে না, তার সামনে তুমি অ্যাগ্রেসিভ হতে পারবে না। তৃতীয়ত, যখন তুমি একা আছো এবং ওভার টাইম কী করে তুমি সেটাকে কম করতে পারো তার কিছু টেকনিক্স। তো এই 3টে ভাগে ভাগ করেছি। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সিচুয়েশন। ইনস্ট্যান্ট সিচুয়েশনের আন্ডারে 2টো টেকনিক আমি বুঝতে পেরেছি। একটা হচ্ছে রিফ্রেমিং, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল সাই। কগনিটিভ রিঅ্যাপ্রেজাল বা রিফ্রেমিং, এই দুটো একই জিনিস, কেন আলাদা নাম বলছি। এটা এমন কিছু টেকনিক যার মাধ্যমে তুমি নিজেকেও শান্ত করতে পারলে এবং অন্যকেও তোমার অশান্ত বিষয়টা ধরতে পারলো না বা তোমাকে জাজ করার সুযোগ পেল না। নাম্বার 1 যেটা কগনিটিভ অ্যাপ্রেজাল, সেটার আরেকটা নাম হচ্ছে রিফ্রেমিং। কগনিটিভ মানে হচ্ছে এমন কিছু যেটা আমাদের থিঙ্কিং প্রসেস, থট প্রসেস বা নলেজ বা জ্ঞানমূলক অংশের সঙ্গে যুক্ত। কি হয়, এখানে বলা হচ্ছে যে কোনো একটা কথাকে নিয়ে বা কোনো একটা নেগেটিভ মন্তব্যকে নিয়ে যখন আমরা বুঝতে পারছি যে আমাদের কিছু নেগেটিভ ইমোশনস পেন্ট আপ হচ্ছে, তখন আমরা সেটাকে নিয়ে ক্যাটাস্ট্রোফাইজ করব না, তখনই সেটাকে চ্যালেঞ্জ করব। এখন ক্যাটাস্ট্রোফাইজিং মানে কি? এই শব্দটা একটা বিশাল বড় শব্দ। এটার মানে হলো যে কোনো একটা নেগেটিভ মন্তব্য আমরা শুনলাম এবং সেটাকে নিয়ে সরাসরি বড় সড়ো ভবিষ্যতে কোনো একটা বিপজ্জনক কিছু হতে পারে এমন চিন্তা করে নেওয়া। ফর এক্সাম্পল, তুমি পড়তে গেছো কোনো একটা ব্যাচে, যে কোনো সাবজেক্ট হতে পারে, এবং সেখানে নতুন একটা কিছু পড়ানো হচ্ছে, তুমি সেটাকে নিজের মতো করে বোঝার চেষ্টা করছো, এবং যখন প্র্যাকটিক্যালি করার কথা আসছে তুমি করেছো, অনেক কটা প্রবলেম সলভ করেছো, কিন্তু কোনো একটা প্রবলেম তুমি সলভ করতে পারলে না, এবং সেটার কারণে তোমার পারিপার্শ্বিকে কেউ হোক বা তোমার টিচার হোক, যে কেউ হোক, তোমাকে বললো বা বললেন যে এভাবে করলে তো হবে না, এভাবে করলে তো পারবে না করতে, আরও ভালো করে করো, এরকম কিছু একটা বলেছেন, যেটা খুবই সামান্য কোনো কথা হতে পারে, আবার নাও হতে পারে। আমাদের প্রত্যেকটা মন্তব্যকে নেওয়ার, প্রত্যেকটা জিনিসকে গ্রহণ করার তো পয়েন্ট অফ ভিউ আলাদা হয়। এবার তোমার হঠাৎ করে মনে হতে শুরু করলো যে এভাবে করলে হবে না, তাহলে আমি কিভাবে করব? সবাই পারছে, আমি পারছি না, তাহলে আমি ফেল করে যাবো, আমি কি তাহলে শেষ অবধি কন্টিনিউ করতে পারবো না? লজিক্যালি চিন্তা করো। ক্লাসে বসে একটা প্রবলেম সলভ করতে না পারার সঙ্গে কিন্তু লং টার্মে গিয়ে পরীক্ষায় ফেল করার লজিক্যালি কোনো সম্বন্ধ নেই তো। কিন্তু তোমার তাও জিনিসটা হয়তো মনে হলো। তোমার কি? আমার মনে হতো আমি যখন 11-এ পড়তাম। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে ক্যাটাস্ট্রোফাইজিং। বলা হচ্ছে আমরা কোনো একটা ইমোশনকে নিয়ে ক্যাটাস্ট্রোফাইজ করব না, পরিবর্তে তখনই আমরা সেই স্টেটমেন্টটাকে চ্যালেঞ্জ করব। যখনই তোমার মনে হচ্ছে আমি কি ফেল করে যাব, পজ নাও, নিজেকে জিজ্ঞেস করো বা ওই থটটাকে চ্যালেঞ্জ করো যে সম্ভব এটা কোনোদিনও? সত্যি কি আমার দ্বারা কিছু হয় না? যদি নাই হতো তাহলে আগের প্রবলেমগুলো সলভ করলাম কী করে? আমি তো শুরু থেকে বোঝার চেষ্টা করছি, আগেরগুলো তো সলভ করলাম, তাহলে যদি কিছু নাই হয় আমার দ্বারা, তাহলে আমি এতগুলো কি করে বুঝতে পারলাম? হ্যাঁ, একটা প্রবলেম আমি বুঝতে পারিনি, হতেই পারে, এটা বুঝে নেব, সময় আছে এখনও। যেটুকু সময় আছে তাতে আমি এই জিনিসটা বুঝে নিয়ে আরও 10-15 বার এই একই টাইপের প্রবলেম আমি সলভ করবো, এটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যাব, তাহলেই আমি করতে পারবো। এইভাবে নিজের থটকে কোয়েশ্চেন করো ওই সিচুয়েশনে দাঁড়িয়ে। তাহলে কি হলো? কেউ বুঝতেও পারলো না যে তুমি হয়তো স্ট্রাগল করলে
কিন্তু সেটা নিজের ভেতরে করলে এবং তুমি এটাকে পুরোপুরি সাপ্রেসও করলে না। আচ্ছা এবার ভাবো, যদি তুমি এই থটটাকে চ্যালেঞ্জ না করতে তাহলে কি হতো? আমি কি ফেল করে যাব? তাহলে কি হবে? তাহলে তো সবাই জেনে যাবে আমি পড়াশোনায় ভালো নই। তখন আমি মা বাবাকে কি উত্তর দেব? তখন আমি কি ভালো কোথাও চান্স পাবো? ভালো কোথাও চান্স না পেলে আমার কি হবে? আমি তো পরীক্ষায় ফেল করে যাব, আমি তো চাকরি বাকরি পাবো না। এই জিনিসগুলো আসতো। তো ইমোশনাল রেগুলেশন কি করে? তোমার চিন্তাগুলোকে একটা ডিরেকশন দেয় যে আমাকে এই পথে এগোতে হবে, একটা হেলদি ডিরেকশন দেয়। তুমি সাপ্রেস করলে না জিনিসটাকে, কিন্তু তার পথটা বদলে দিলে, তুমি চিন্তাটা অন্যভাবে করতে শুরু করলে। এইটা একটা হেলদি ওয়ে অফ রেগুলেশন হলো। আশা করছি বোঝাতে পেরেছি। যদি না ক্লিয়ার হয় কমেন্টে লিখবে, আবার বলবো। নেক্সট সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল সাই। 2023 একটা স্টাডি হয়েছিল। 2023 স্টাডি বলছে যে ফিজিওলজিক্যাল সাই জিনিসটা যদি কেউ প্রতিদিন 5 মিনিট প্র্যাকটিস করে তাহলে তার মধ্যে উদ্বেগের মাত্রা কমে যায়। জিনিসটা কি আসছি, এটা এক ধরনের ফিজিওলজিক্যাল প্রসেস যার মাধ্যমে আমাদের হঠাৎ করে যে বডিলি সেন্সেশনগুলো হয় না অস্বস্তিকর, সেটাকে কমানো যায়। ফিজিওলজিক্যাল সাই হচ্ছে এক ধরনের শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া। কীরকম? মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে গেছো, পড়ার ব্যাচে পরীক্ষা ছিল, টিউশনে পরীক্ষা দিয়েছো, বাড়ি এসছো, এসে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে স্কুলে গেছো, স্কুল থেকে এসছো, এসে আবার পড়তে গেছো, পড়ে বাড়ি এসছো, বাড়ি এসে পড়াগুলো রিভাইজ করেছো, করে খেতে গেছো, ডিনার ফিনার কমপ্লিট করে তুমি এসে ভাবলে আমি আচ্ছা আবার একটুখানি রিভাইজ করবো, তার আগে একটু রিল লিখে নিই। ঠিক তখন কি হয়? তখনই ঘরে মা বাবা আসেন এবং দেখেন তুমি রিল দেখছো। তারপরে একটা বিশাল ঝগড়া অশান্তি হয়। কেন হয়? মা বাবা দেখলেন তুমি রিল দেখছো, তারপরে তোমাকে বললেন যে কেন রিল দেখছিস? তোমার মনে হয় আমি তো সকাল থেকে পড়াশোনা করেছি, সেটা দেখতে পেলে না। আমি তো বাড়ি এসেও পড়লাম, সেটা দেখতে পেলে না। তুমি এখন এটা দেখতে পাচ্ছ যে আমি রিল দেখছি, তারপরে আমাকে বকলে। এটা তোমাদের মনে হয়। এখন এটার মধ্যে কোনো অস্বাভাবিক বিষয় নেই, কারণ জেনারেলি অ্যাডোলেসেন্সদের মধ্যে যখন বড়দের সঙ্গে তাদের মতের মিল হয় না, তখন দে আর প্রোন টু রেসপন্ড অ্যাগ্রেসিভলি। এটা হতে পারে কারণ অ্যাডোলেসেন্টরা গাইডেন্সের থেকে বেশি ট্রায়াল অ্যান্ড এরারে ইন্টারেস্টেড। তারা নিজেদের পয়েন্ট অফ ভিউ বোঝাতে চায়, কিন্তু হয়তো ল্যাক অফ কমিউনিকেশনের কারণে সেটা ঠিকঠাক হয় না। যখন বকতে শুরু করছেন বাড়িতে কেউ, তারা অথরিটেটিভ ফিগার, তার সামনে তুমি রিয়াক্ট করতে পারো না, কিন্তু তুমি সেটাকে রিপ্রেস না করে, ওই অ্যাগ্রেশনটাকে রিপ্রেস না করে একটা ওয়ে আউট দিতে পারো। তুমি বুঝতে পারছো তোমার শরীরে হেভি এনার্জি ফিল হচ্ছে, বা বুক ধরফর করছে, হাত টাত কাঁপতে শুরু করছে। এই যে ফিজিওলজিক্যাল সাইজ, এইটা বলছে যে শ্বাস নাও, তার একটা পদ্ধতি রয়েছে। প্রথমে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নাও এবং তারপরে একটা ছোট শ্বাস নাও এবং তারপরে সেটাকে খুব আস্তে 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 করে এক্সিল করো বা ছেড়ে দাও। এখানে লজিকটা কি? বলা হচ্ছে এই যে আমরা একবার পুরো বুক ভরে শ্বাস নেওয়ার পরে যে 2 সেকেন্ড হোল্ড করলাম, পরে আমরা একটা ছোট শ্বাস নিলাম, এটাতে আমাদের মনে হয় যে আমাদের লাংসের ভেতরে যেটুকু ফাঁকা জায়গা ছিল সেটুকু ভর্তি হলো। তুমি ধরে নাও যে তোমার আশেপাশে একটা কমতি ফিল হচ্ছিল, সেটা ভরলো, ঠিক আছে? এবং এর ফলে কি হলো, দুবার শ্বাস নেওয়ার কারণে তোমার শরীরে যে কার্বন ডাই অক্সাইড সেটা খুব দ্রুত বেরোয় এবং খুব কম টাইম স্প্যানের মধ্যে বেরোয়, যে কারণে তোমার অনেক ফ্রেশ লাগে। এবং প্রায় 2 থেকে 3 বার এই জিনিসটা ওই প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে প্র্যাকটিস করার ফলে তোমার এই যে বুক ধরপড় করা বা অতিরিক্ত এনার্জি ফিল হওয়া, এই জিনিসটা ড্রাস্টিক্যালি কমতে শুরু করে। এর ফলে কি হলো, তোমার ভেতরে যে অ্যাগ্রেসিভনেসটা আসছিল, যে অ্যাঙ্গারটা আসছিল, সেটা তোমার বাইরেও আসলো না
এবং বাইরে আসলো না, এটা কিন্তু তুমি তুমি যে ইচ্ছে করে ভেতরে ঢুকিয়ে নিলে এমন নয়, তুমি এটা একটা ওয়ে আউট ইউজ করলে। তো আমরা দেখলাম যে ইনস্ট্যান্ট সিচুয়েশনে দাঁড়িয়ে দুটো জিনিস, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল সাই আর একটা হচ্ছে রিফ্রেমিং অর কগনিটিভ রিঅ্যাপ্রেজাল, এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু সাহায্য করতে পারে। ঠিক আছে, এইবার আসছি এমন কোনো সিচুয়েশনে যেখানে তোমার কাছে রেসপন্ড করার জন্য বা রিয়াকশন দেওয়ার জন্য হাতে সময় আছে, বা তুমি ঘরে একা আছো, বা তুমি এমন কোনো সিচুয়েশনে আছো যেটা তোমার কাছে একটু কমফর্টেবল অন্যটার থেকে। আচ্ছা, কীরকম? এই সময় দেখা গেল তোমার কোনো এরকম ফিলিং হচ্ছে, তুই খুব অ্যাগ্রেসিভ, এরকম কিছু একটা খারাপ কথা বলেছে, এবং এই ধরনের কিছু শোনার কারণে তোমার মধ্যে একটা নেগেটিভ ইমোশন পেন্ট আপ হচ্ছে, বা তুমি বুঝতে পারছো আসতে চলেছে। এই সময় দাঁড়িয়ে তুমি বলছো খুব রাগ হচ্ছে, আমি এবার ভেঙেই ফেলবো সব কিছু, বা আমার খুব দুঃখ হচ্ছে, আমার খুব মন খারাপ, কিছু ভালো লাগছে না। ফোকাস অন দ্য সেন্টেন্স, কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না, আমার খুব খারাপ লাগছে। তো এই পদ্ধতিটার নাম হচ্ছে চেঞ্জ দ্য লেবেলিং। মানে তুমি যেমন করে জিনিসটাকে বলছো সেটাকে অন্যভাবে বলো। সিম্পলি তোমার ইমোশনটাকে এমন কোনো ওয়ার্ডের মাধ্যমে পুট করার চেষ্টা করো যাতে তোমার মনে হয় যে জিনিসটা তুমি ফিল করছো সেটার এফেক্টিভিটি আস্তে আস্তে কমছে। ঠিক আছে, বলা হচ্ছে আমাদের অ্যামিগডালা যখন হাইপার রিঅ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা খুব ওভারওয়েলমড ফিল করি, আমাদের এরকম খুব অস্বস্তিকর লাগে। কিন্তু এই যে নিউরো ইমেজিং যে সমস্ত স্টাডি হয়েছে সেগুলো বলছে যখন আমরা ওই ইমোশনটাকে বোঝার চেষ্টা করি, একটু আগে বললাম না, ওইটাকে ফোকাস করো, তোমার ভেতরে কি চলছে, তোমার শরীরের মধ্যে কীরকম ফিল হচ্ছে, মনের মধ্যে কেমন ফিল হচ্ছে, এটাকে ফোকাস করো, এবং করার পরে তুমি চেষ্টা করো এটা বুঝতে যে ইমোশন কোনটা, ইমোশনটাকে নাম দাও। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কেউ ইমোশনের নাম দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের অ্যামিগডালার হাইপার রিঅ্যাক্টিভিটি আস্তে আস্তে কমে, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়ে, যার জন্য আমাদের এক্সিকিউটিভ ফাংশনিং ভালো হয়, আমরা সেলফ অ্যাওয়্যার হই, ওই সময় আমরা কেমন ফিল করছি সেটা বুঝতে পারি। কিন্তু গল্প হলো যে স্পেসিফাই করবো কী করে, যে লেবেলিং করবো বা ইমোশনের নাম দেবো কী করে? ওই যে বললাম ভালো লাগছে না, নিজেকে প্রশ্ন করো যে ভালোটা কেমন ভালো লাগছে না, মানে রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, ভয় হচ্ছে, নাকি কাউকে ঘৃণা লাগছে, নাকি আমি টায়ার্ড, নাকি আমি আইসোলেটেড ফিল করছি। নিজেকে প্রশ্ন করো এবং বোঝার চেষ্টা করো যে তোমার আসলে কোনটা খারাপ লাগছে। এই জিনিসটা হলো চেঞ্জ দ্য লেবেলিং। এরপরে একটা জিনিস রয়েছে, আচ্ছা এখানে কি হলো, এখানেও আমরা কোনো ইমোশনকে দূরে ঠেলে দিলাম না, বা সেটাকে সাপ্রেস করলাম না, কিন্তু আমরা সেটাকে চ্যানেলাইজ করলাম, বা পজ নিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি অ্যাকচুয়ালি কী ফিল করছি, আমার এখন কীরকম লাগছে। এই জিনিসটা আমি সময় নিয়ে করলাম, যেহেতু আমি ইনফর্মাল সেটিংয়ে রয়েছি, আমার হাতে সময় আছে, আমি অ্যানালাইজ করলাম নিজের থটকে। ঠিক আছে, এবার একটা জিনিস হয়, এমন কোনো আনচেঞ্জেবল সিচুয়েশনস আছে যেখানে আমাদের হাতে কিছু করার থাকে না। যেমন ধরে নাও তোমার ট্রেন লেট, বা তোমার কোনো একটা প্ল্যান ছিল সেটা কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে এবং তাতে তোমার খুব বড় কোনো একটা ক্ষতি হয়েছে। এইগুলোর ক্ষেত্রে মানে আলটিমেটলি সেটার যে প্রবলেমটার কারণ সেটা তোমার হাতে ছিল না, এবং এমনই কোনো আনচেঞ্জেবল জিনিসের মাধ্যমে যেটা পরিবর্তন করতে পারবে না সেটার মাধ্যমে তোমার মধ্যে কোনো নেগেটিভ ইমোশনস অ্যারাইজ করছে, তখন অনলি ওয়ান ওয়ে, সেটাকে বলা হচ্ছে যে রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স। ডিবিটি বলে এক ধরনের থেরাপি হয়, তার একটা অংশ হচ্ছে এই রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স, যেখানে আমরা কোনো আনচেঞ্জেবল সিচুয়েশনকে কমপ্লিটলি মেনে নিই এবং নিজেকে বোঝাই যে হ্যাঁ এই সিচুয়েশনটা তো আমার পছন্দ নয়, আমি পছন্দ করছি না, এটা অন্য রকম হলে আমার ভালো লাগতো, কিন্তু এখন তো আমার হাতে নেই জিনিসটা, তাই আমার কিছু করার নেই, আমাকে একটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন কথা হলো এই জিনিসটা আমরা মনে মনে বুঝতে পারি, কিন্তু যদি আমরা এটা একবার মুখে উচ্চারণ করি, নিজেকে কথা আমি যেমন বলছি এরকম করে বলে বলে বোঝাই,
তাহলে জিনিসটাকে ফিল করতে এবং প্রবলেম থেকে বেরোতে অনেক সুবিধা হয়। এখন কথা হচ্ছে, ঘুরে ফিরে সেই তো অ্যাকসেপ্টেন্সে চলে এলাম, তাহলে এখানে এটা কি সাপ্রেশন হলো না? না, সাপ্রেশন হলো না। সাপ্রেশন তখনই হয় যখন আমরা সেই ইমোশনটাকে দূরে ঠেলে দিই এবং সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করি না, বা করলেও সেটা আনহেলদি ওয়েতে সেটা চলে যায় কখনো কখনো। কিন্তু আমরা এটাকে নিয়ে চিন্তা করলাম, নিজেকে বোঝালাম, এবং সে কারণেই বললাম যে মুখে বলো, মুখে মুখে কথাটাকে উচ্চারণ করো, তাহলে সাপ্রেস হলো না জিনিসটা। আমি তো নিজেকে বোঝাচ্ছি, এটাও একটা ওয়ে আউট। এইভাবে আমাকে মেনে নিতে হবে, তার কারণ এটা, এই যে তুমি নিজেকে বোঝালে, এইটাও একটা রেগুলেশন। ওকে, এবার আসছি তাহলে অ্যাকসেপ্টেন্সটা কি? হোয়াট ইজ অ্যাকসেপ্টেন্স? এর আগে ওভার থিঙ্কিংয়ের ভিডিও করার সময় এক ধরনের থেরাপির কথা বলেছিলাম, এসিটি, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি। এই পদ্ধতিটা অ্যাকসেপ্টেন্সের খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়েছে। পাওয়া যায় সেটা খানিকটা এমন যে আমার জীবনে আমি ভালো থাকবো মানে সেখানে নেগেটিভ ইমোশনসের জায়গা থাকবে না এমন নয়, জায়গা থাকবে, কিন্তু সেই ইমোশনগুলোকে আমাকে এমন করে হ্যান্ডেল করতে হবে যাতে আমার জীবন ডিসিশন আমি নিতে পারি, ওই ইমোশনগুলো নয়। অ্যাকসেপ্টেন্স মানে সিম্পলি তোমার কাছে স্পেস থাকতে হবে সব রকম ইমোশনকে জায়গা দেওয়ার। এখন পরের কম্পোনেন্টটা বলছে যে নেগেটিভ ইমোশন থাকবে, কিন্তু সেগুলো সাথে তুমি অ্যাটাচড হবে না, বা তোমার জীবনের যে সিদ্ধান্তগুলো সেগুলো যেন ওরা না নেয়, ওই ইমোশনগুলো ড্রিভেন হয়ে না হয়। তারপরে বলা হচ্ছে যে আর একটা কম্পোনেন্ট, ভ্যালু ক্ল্যারিফিকেশন। ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ। ওই যে বললাম যে একটা জায়গায় দাঁড়িয়ে তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে ডিসিশন নিতে হবে দুটো জিনিসের ভেতরে, যে তোমার জীবনে এই একটা ইমোশন ওই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে প্রবলেমের মধ্যে ফেলছে। ওকে, অ্যাকসেপ্টেন্সের আর একটাও পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে যখন তোমার ইমোশন তোমাকে খুব জ্বালাতন করছে, তখন সেটা তো একটা ফাইট, নিজের সঙ্গে নিজের ফাইট, একটা অকারণ যুদ্ধ। তখন সেটার উপর কিন্তু আমাদের কাজ করতে হবে। মানে তখন তুমি কোনো হেল্প নাও, প্রফেশনাল হেল্প নাও, ওই আননেসেসারি ফাইটটা আমরা করব না। এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের গল্প। এখন ভ্যালু ক্লারিফিকেশনে তোমাকে দুটো জিনিসের মধ্যে উত্তর দিতে হয়। এক হচ্ছে তুমি ঠিক করো, তোমার হাতে আছে, তুমি কি এই যে খারাপ ইমোশন নিয়ে বা ইমোশনাল সাপ্রেশন করে 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 একটা আননেসেসারি ফাইট বা ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে নিজের জীবনে, নাকি তুমি সেই জিনিসটাকে একটা ডিরেকশন দিতে চাও, একটা দিক দিতে চাও। যদি তোমার ডিসিশন হয় যে আমি পিসফুলি নিজের জীবনে এই নেগেটিভ ইমোশনসগুলোকে একটা ডিরেকশন দিতে চাই, তখন তোমার কাছে হেল্প করতে আসবে ইমোশনাল রেগুলেশন। আশা করি বুঝতে পেরেছো এতক্ষণে যে কী করে রেগুলেশন কাজ করে। এরপরে হচ্ছে কমিটেড অ্যাকশন। জীবনে কোনো দিনও কোনো একটা জিনিস শুধুমাত্র চিন্তা করে বা ভেবে আমরা কোনো রেজাল্ট পাই না। আলটিমেটলি আমাদের সেটার উপরে কাজ করতে হয়। বা আমি যে ডিসিশন নিলাম যে আমি আমার ইমোশনসকে, একটা নেগেটিভ ইমোশনকে একটা ডিরেকশন দিতে চাই, একটা দিক দিতে চাই, যাতে এটা খারাপ দিকে না যায়, আমার কোনো ক্ষতি না করে, তো শুধুমাত্র ভাবলে তো হবে না। প্রয়োজনীয় সময়ে সেই জিনিসগুলোকে ইউজ করে তার একটা দিক তোমাকে সত্যি সত্যি দিতে হবে। মানে এই যে যদি আজকের ভিডিও থেকে তুমি শিখে থাকো যে পড়ার ব্যাচে যদি তোমার খুব দুঃখ হয় কোনো কথা শুনে, তুমি কি করে তোমার কগনিটিভ রিঅ্যাপ্রেজালকে কাজে লাগিয়ে নিজের চিন্তা থেকে মুক্ত হতে পারো। তোমার সামনে যখন সেই সিচুয়েশনটা আসবে, তোমাকে সত্যি সত্যি একটা অ্যাপ্লাই করতে হবে, করে দেখতে হবে যে এটা কীরকম কাজে দিচ্ছে। যদি তোমার ভ্যালু হয় যে তুমি ডিরেকশন দিতে চাও, তখন তোমার হাতে আছে, কেউ তোমাকে জোর করছে না, এগুলো তোমার অপশনস। ঠিক আছে, আচ্ছা, এইগুলো আমরা তখনই করতে পারবো যখন আমরা প্রেজেন্ট মোমেন্টে আছি। এটাও একটা কম্পোনেন্ট যে কানেক্টিং উইথ দ্য প্রেজেন্ট মোমেন্ট। যতক্ষণ না তুমি প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করছো, ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমার সঙ্গে। তো ওই যে বললাম যে নিজের ইমোশনকে নাম দাও, বডিলি চেঞ্জেসকে ফোকাস করো, তার মানে এটাই
যে তুমি প্রেজেন্ট মোমেন্টটাকে বোঝার চেষ্টা করো যে তোমার সঙ্গে কি হচ্ছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে সেলফ অ্যাজ কনটেক্সট। এইটার মানে হলো যে তোমার ওই ইমোশনগুলো থাকবে, কিন্তু সেগুলো তোমার আইডেন্টিটি হয়ে যাবে না। যেটা তো একদম প্রথমে আমি বললাম, আগেই বললাম, যে তোমার একটা পার্ট মাত্র ওটা, তোমার সারা জীবনটা ওরা চালাবে না। ওগুলো আসবে যাবে, আসবে যাবে। আর যখন আমি এটা শিখছিলাম তখন আমি একটা খুব সুন্দর মেটাফর পেলাম। সেটা হচ্ছে, মনে করো তুমি বাস চালাচ্ছ এবং সেই বাসের ড্রাইভারটা তুমি, প্যাসেঞ্জার যারা তারা হচ্ছে তোমার ইমোশনস। এবার সেই ইমোশনগুলো অনেক রকম, মানে এই প্যাসেঞ্জাররা কেউ খুব পিসফুল, কেউ ভালো, কেউ শান্ত হয়ে বসে আছে, আবার কেউ কেউ ঝামেলা করছে, মানুষকে ঠিক করে ওখানে বসতে দিচ্ছে না। তো তোমার ইমোশনসও এরকম, কোনো কোনো ইমোশন তোমাকে মানে তোমার জীবনে সাহায্য করছে কাজে গিয়ে যেতে, কোনোটা হ্যাপি, কোনোটা কন্টেম্প্ট, কোনোটা অবাক হচ্ছে, ভালো লাগছে দেখতে। ঠিক সেরকমই এমন কোনো কোনো ইমোশন আছে, ভয়, রাগ, দুঃখ ইত্যাদি। এখন তোমার কাছে দুটো অপশান, হয় তুমি বাস চালানো ছেড়ে দাও, আর না হলে তুমি ওদেরকে সঠিক ডিরেকশানে নিয়ে গিয়ে ওখানে ওদের ডেস্টিনেশনে পৌঁছে নামিয়ে দাও। লজিক্যালি ভাবো, তুমি যদি বাস চালানো ছেড়ে দাও, তুমি খাবে কি? পারবে? পারবে না, জীবন আটকে যাবে। তো তোমার কাছে লজিক্যাল ডিসিশন এটাই যে ওদেরকে ডিরেকশন দাও, নিয়ে ওদের যে জায়গা সেই জায়গায় ওদেরকে গিয়ে নামিয়ে দাও। এই মেটাফরটা আমার খুব ভালো লেগেছে, আমি শেয়ার করলাম। তো আমাদের ইমোশনসও এরকমই হয়, যে আমাদের সেগুলোকে নিয়েই চলতে হয় যতক্ষণ না পর্যন্ত সেটা আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে আমার মতো করে হেলদি ওয়েতে চেষ্টা করতে হবে বের করে দেওয়ার। কিন্তু কারণ আমি তো চলন্ত বাস থেকে যাত্রীকে ঠেলে ফেলে দিতে পারি না, এথিক্সের ব্যাপার হয়ে যাবে। তো এইরকম জিনিস, এরকম করে জিনিসটাকে আমাদের বুঝতে হবে। এখন প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য একটা লাস্ট টেকনিক, যেটা আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক, যেখানে আমাদের প্রত্যেকটা সেন্সকে কাজে লাগানো হয়। আমাদের যে 5টা সেন্স আছে, 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই প্রত্যেকটাকে কাজে লাগিয়ে আমাদের প্রেজেন্ট মোমেন্টে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। ধরে না আমাদের হয় কি, দেখো, ইমোশনস, যে কোনো নেগেটিভ ইমোশনস আমাদেরকে দুটো দিকে ডাইরেক্ট করে। একটা হচ্ছে ফিউচার, একটা হচ্ছে পাস্ট। এই দুটো নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি, ইমোশনস ড্রিভেন হয়ে। এক হচ্ছে, আমি পরীক্ষায় সব ভুলে যাব না তো, তো কোনো একটা পেন্ট আপ ইমোশন থেকে আমার এই ধরনের প্রশ্ন এলো মাথায় যে আমি পরীক্ষায় ফেল করবো না তো, ফিউচার ড্রিভেন। আবার তোমার এক্সের কথা মনে পড়ছে, তোমার বারবার মনে হচ্ছে যে আমার সাথেই কেন, আমাকেই কেন ছেড়ে চলে গেল, কারোর সাথে তো এরকম হচ্ছে না আমার আশেপাশে, একটা পাস্ট ড্রিভেন হলো। তো এই জিনিসগুলো আমাদের, মানে যখন একটা খারাপ ইমোশনস তৈরি হয় তখন সেটা রিলেটেড বিভিন্ন স্মৃতি আমাদের মনে পড়ে, বা বিভিন্ন নতুন নতুন চিন্তা তৈরি হয়। কোনোটা ফিউচারের দিকে রিলেক্ট করে, কোনোটা পাস্টের কথা তুলে আনে, এবং আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারি না, আমরা সেই সময়টাতেই ট্রাভেল করি। তো সেই গ্রাউন্ডিং টেকনিক একটা এক্সাম্পল হচ্ছে এই 5 4 3 2 1। যখনই তুমি বুঝতে পারছো যে তোমার হচ্ছে এরকম প্রবলেম, তুমি শুরু করে দাও এরকম অ্যাপ্লাই করা। 5 মানে 5টা এমন জিনিস যেটা তুমি দেখতে পাচ্ছ, 4টে এমন জিনিস খোঁজো ওইখানেই বসে যেটা তুমি টাচ করতে পারো, 3টে এমন জিনিস খোঁজো যেটা তুমি শুনতে পাচ্ছ, 2টো এমন জিনিস খোঁজার চেষ্টা করো যেটা তুমি গন্ধ পাচ্ছ, এবং এমন একটা জিনিস খোঁজার চেষ্টা করো যেটা তুমি টেস্ট পাচ্ছ বা যেটা স্বাদ নিতে পারছো। তো এইটা হচ্ছে একটা গ্রাউন্ডিং টেকনিক প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সবশেষে, রিলিজ। তুমি কখনো একা ঘরে বসে আছো, নিজের মতো কাজ করছো এবং তোমার সামনে কেউ নেই, তোমার বডি শ্রিঙ্ক হয়ে আসছে, তুমি বুঝতে পারছো তোমার ভেতরে জমে থাকা ইমোশনগুলো বেরোতে চায়, তাহলে প্লিজ তাকে বেরোতে দাও। যদি মনে হয় যে আমি কাঁদতে চাই, প্লিজ রিলিজ করতে দাও, কারণ রিলিজ করার ওপরে কিচ্ছু হয় না। তোমার কাছে যখন সুযোগ আছে তখন সেই সুযোগটাকে কাজে লাগাও। সকলে সুযোগ পায় না, তুমি হয়তো পাচ্ছ। নিজের কাছে দিনের শেষে কোনো লজ্জা থাকে না, কোনো ভয় থাকে না, কোনো ঘৃণা থাকে না, কিচ্ছু থাকে না।
নিজের কাছে নিজেকে লুকাতে যেও না, ফাঁকি দিতে যেও না, ফাঁকে পড়ে যাবে। তো এইটা হচ্ছে ব্যাপার। ছোটোবেলায় আমাকে বড়রা, আমার মা বলতেন যে ফাঁকি দিস না, ফাঁকে পড়ে যাবি। তো ওটা পড়াশোনার ক্ষেত্রে শুধু নয়, এটা জীবনের প্রবলেমস সলভ করার ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লাই হয়। যতই তুমি রিল্যাক্সেশন টেকনিক্স ট্রাই করে ফেলো, যতই রেগুলেশন করে ফেলো, এতদিন ধরে যেটা সাপ্রেস করেছো ভেতরে, সেটা তো জমেছে, সেটা তো বেরোবে। একটা টক্সিনের মতো জমা হয়েছে তো জিনিসটা, সেটা তো বের করতে হবে। আর খুব গুরুত্বপূর্ণ কথা, যদি নিজেই হ্যান্ডেল করতে পারছো না, বারবার প্যানিক অ্যাটাকস আসছে, অ্যাংজাইটি হচ্ছে খুব বেশি, সপ্তাহে 2বারের বেশি সেলফ হার্মের চিন্তাভাবনা আসছে ইত্যাদি হচ্ছে, তখন প্লিজ কনসাল্ট, একজন প্রফেশনালকে কনসাল্ট করো, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর, এনিওয়ান, তোমার কাছাকাছি যা আছে বা অ্যাফোর্ডেবল যা আছে তার কাছে যাও এবং তার থেকে হেল্প নাও। তুমি যখন বুঝতে পারছো যে তোমার প্রবলেম হচ্ছে, তখন প্লিজ হেল্প নাও। কান্না পেলে সুযোগ বুঝে, যদি নিরাপদ মনে করো বা কোনো সেফ জায়গা আছে মনে করো, সেখানে যাও, সেখানে গিয়ে কান্নাকাটি করো, রিলিজ করো। রিলিজ করার উপরে কোনো রেগুলেশন হয় না, এটা সবসময় মনে রাখবে। তাহলে কি কি পেলাম আজকে? ইমোশনাল রেগুলেশন কি বুঝলাম। আচ্ছা, তাছাড়া আমরা দেখলাম কিছু টেকনিক্স। আচ্ছা, তার আগে কিছু কমন জিনিসপত্র বুঝলাম। এক হচ্ছে আমাদের বডি মাইন্ড রিয়াকশান বুঝতে হবে, এবং বডিলি সেন্সেশনস থেকে কেমন ফিল করছি এবং কি অনুভব করছি সেখান থেকে বডিলি সেন্সেশন, এই দুটোকে আমাদের চিনতে শিখতে হবে। তৃতীয়ত, আমাদের মাথায় রাখতে হবে যে ইমোশন আমাদের আইডেন্টিটি নয়, সেটা আমাদের জীবনের ডিসিশন নিতে পারে না। ইমোশন আমাদের একটা পার্ট এবং তাকে ওইটুকুই গুরুত্ব দিতে হবে আমাদেরকে, আমাদের সবটা ও ঠিক করতে পারে না। 3টে সিনারিও ক্রিয়েট করলাম। একটা যেখানে প্রফেশনাল সেটিং, তুমি বাইরে আছো এবং তুমি ইনস্ট্যান্ট তোমাকে ঠিক হতে হবে, কারণ সেই সময় তোমাকে শক্ত দেখাতে হবে। সেখানে আমরা 2টো টেকনিক পড়লাম, একটা মেন্টালি, একটা ফিজিক্যালি। মেন্টালি রিফ্রেমিং বা কগনিটিভ রিঅ্যাপ্রেজাল, আর দ্বিতীয়টা হচ্ছে ফিজিওলজিক্যাল সাই। এই 2টো জিনিস দেখলাম। যখন তোমার হাতে সময় আছে, বা তুমি একা আছো, বা তুমি নিজের ওপর কাজ করে ঠিক করতে চাও, বা তুমি ইনফর্মাল সেটিংসে আছো, তখন 2টো জিনিস করতে পারো। একটা হচ্ছে ইমোশনাল লেভেলিং, মানে চেঞ্জ দ্য ইমোশনাল লেভেলিং, বোঝার চেষ্টা করো যে তুমি কি ইমোশন ফিল করছো, সেটার নাম দাও, নিজেকে স্পেসিফাই করো, প্রশ্ন করো। এবং রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স, যখন তোমার হাতে সিচুয়েশনটা নেই বা তুমি চেঞ্জ করতে পারো না, সেটা তোমার হাতে নেই, তখন তোমাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে। এইটা দেখলাম। এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম যে 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক, কীভাবে আমরা আমাদের 5টা সেন্সকে কাজে লাগিয়ে বা 5টা সেন্স অর্গানকে কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি বা প্রেজেন্ট মুমেন্টে ফিরতে পারি। এই কটা জিনিস আমরা দেখলাম, এবং আলটিমেটলি আমরা এটাই দেখলাম যে রিলিজ করার ওপরে কিছু হয় না। আবারও বলছি, যদি এমন কোনো ব্যাপার থাকে যে প্যানিক অ্যাটাকস আসছে, অ্যাংজাইটি খুব হচ্ছে, 2 সপ্তাহের বেশি ধরে তোমার ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, তোমার ডেইলি লাইফ ব্যাহত হচ্ছে, তোমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, বা সেলফ হার্মের চিন্তাভাবনা আসছে, তাহলে অবশ্যই কোনো একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করো। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি কাজে লেগেছে। অনেকে বলেছিল রেগুলেশনের ভিডিও দেওয়ার জন্য, আর এটা আমারও প্ল্যানিংয়ে ছিল করার। সকলে যদি হেল্পফুল মনে হয় আমাকে জানিও, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটুকুই, টাটা।